নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। এই অনুষ্ঠানে আমরা স্থাপত্য নির্মাণ বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি এবং যারা আমাদের অতিথি হয়ে আসেন সাধারণত স্থপতি, প্রকৌশলী বা নির্মাণ সংশ্লিষ্ট নানান পেশাজীবী যারা রয়েছেন তারা এই অনুষ্ঠানে এখন পর্যন্ত এসেছেন এবং আমরা নির্মাণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করেছি। তবে আমাদের আজকের আলাপচারিতা খানিকটা ভিন্ন। বাংলাদেশের খ্যাতনামা স্থপতিদের একজন স্থপতি এহসান খান, যিনি প্রায় 3 দশকের পেশা চর্চায় অসংখ্য প্রকল্প তৈরি করেছেন, যার মধ্যে রাজধানীর ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে তার সৃষ্টিকর্ম ছড়িয়ে রয়েছে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন বেশ কিছু প্রকল্প তৈরি হয়েছে তার হাত ধরে। আজকের আলোচনায় আমরা মূলত কথা বলবো স্থপতি এহসান খানের কাজের ধরন, দর্শন এবং চিন্তাধারা নিয়ে। তিনি আমাদের আজকের অতিথি। স্যার, স্বাগত আপনাকে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার, আপনি অনেক ব্যস্ততার মাঝে আমাদের সময় দিচ্ছেন। প্রথম যে বিষয়টা নিয়ে স্যার একটু কথা বলতে চাই যে আপনার তো 3 দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা এবং আপনি যখন বুয়েট থেকে পড়াশোনা শেষ করলেন তখন কি পরিস্থিতি দেখছিলেন এবং এখনকার প্রেক্ষাপটে আমাদের স্থাপত্য চর্চা কেমন দেখছেন? বাংলাদেশের মান আমার কাছে কখনোই ছোট মনে হয়নি, বিকজ আমাদের বাঙালির ইতিহাস তো অনেক বড়, অনেক ঐতিহ্য, আমাদের ভার্নাকুলার আর্কিটেকচারের ধারণা এবং তার আগে আমাদের বুদ্ধিস্ট যে সিভিলাইজেশন ছিল সেই উদাহরণগুলি বলে দেয়। তবে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে বাংলাদেশের সভ্যতার কোন জায়গায় আছে, আমাদের যে প্রায় 200 বছরের যে বড় একটা কলোনির মধ্যে দিয়ে গেছে ব্রিটিশদের, সেইটাই আমাদের একটা বড় গ্যাপ তৈরি করেছিল। বাট ওরিয়েন্টেশন হয়েছিল মাঝার ইসলাম। 47-এর স্বাধীনতার পর থেকে মাঝার ইসলামরা কাজ করার সুযোগ হয়েছে। ওনাদেরকে কখনোই ছোট আকারে বা সীমিত মনে হয় নাই, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড কাজ করে গেছেন। তো বুয়েটে ঢোকার সময় ধারণা ছিল যে এটা বাংলাদেশের স্থাপত্য সারা দুনিয়ার কাছেই একটা তুলে ধরার মতো জায়গা থাকবে এবং আমি সেখানে পার্টিসিপেট করব, এরকম একটা ওরিয়েন্টেশন। স্যার, আপনি অসংখ্য কাজ করেছেন এবং মাজহারুল ইসলাম স্যারের সময়কালের কাজগুলোর কথা বাদ দিয়ে আমরা যদি এখনকার সময়ের কাজগুলো দেখি, স্থাপত্যের শিক্ষার্থী যারা তাদেরকে উদাহরণ হিসেবে আপনার অনেক কাজ দেখানো হয় এবং যেটা আমি না বললেই নয় যে আসলে ঢাকায় আমরা যেটা দেখি যে আমাদের গণপরিসরের খুব অভাব এবং আমরা হাঁসফাঁস করি, সাধারণত একটু অবসর যাপনের কোনো জায়গা আমাদের নেই, কিন্তু সেই জায়গায় একটা বড় পরিবর্তন এনে দিয়েছিল আসলে হাতিরঝিল এবং এটাকে বলা হয়ে থাকে রাজধানীর ফুসফুস। এবং আমি জানি না কতজন মানুষ এই বিষয়টি জানেন যে আপনি এর অন্যতম নেপথ্য কারিগর ছিলেন। এই হাতিরঝিল প্রকল্পের যে সামগ্রিক যে রূপদান আপনি করলেন সেই বিষয়টি নিয়ে যদি একটু বলতেন। হাতিরঝিলের শুরুটা হঠাৎ করে হাতিরঝিল হয়ে যায়নি, এটার সুযোগ হয়েছিল 1998-এ আমরা সুযোগ পাই ধানমন্ডি লেক এরিয়া ডেভেলপমেন্ট, একটা রাস্তার অংশে ল্যান্ডস্কেপ তৈরি করা। তো আমরা ল্যান্ডস্কেপের প্রস্তাবনাটা এমনভাবে তৈরি করলাম যে এটা ইন্টিগ্রেটিং অল দি এলিমেন্টস অফ দ্য সিটি। এইটা যখন উপস্থাপন করলাম তখন তো কম্পিউটারও ছিল না, হাতে আঁকে ড্রয়িং করতাম এবং শহরের চিত্র তুলে ধরার, হাতে এঁকেই শহরের চিত্র তৈরি ধরার সুযোগ হলো। এইটা যখন আমরা উপস্থাপন করলাম তখন এটা ট্রিগার করলো আমাদের পলিসি মেকারদের কাছে, আরে একটা রাস্তা আমি বুঝতে পারছি এটা কিভাবে ফাংশন করছে, কিভাবে মানুষকে নগর পরিসর তৈরি হচ্ছে। এই ধারণাটা যখন তৈরি হলো তখন উদ্যোগ নেওয়া হলো যে
ওকে লেটস ডু দ্য হোল ধানমন্ডি লেক এরিয়া। জি। তো ওইটার একটা আমাদের প্রথম এঙ্গেজমেন্ট, আমরা শহর আরবান ডিজাইনের ধারণা কিভাবে হতে পারে। এরপরে 2008-এ এসে সুযোগ হলো হাতিরঝিল এরিয়া ডেভেলপমেন্ট। তো হাতিরঝিল এরিয়া মোর চ্যালেঞ্জেস, এটা পুরো শহরের একটা কেন্দ্রে, এটার অনেকগুলো বিষয় এটার সাথে যুক্ত হলো। শহরের ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক, এটা কিভাবে ইমপ্রুভমেন্টে সাহায্য করতে পারে। আমাদের যে ড্রেনেজ প্রবলেম আছে, পানির প্রবাহ, হাইড্রোলজিক্যাল যে কনটেক্সট, এটাকে বোঝার ব্যাপার ছিল। ইউটিলিটিস, সিটি ইউটিলিটিস, আমরা যে শহর তৈরি করে মানুষ, তার সাথে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইউটিলিটিসগুলিকে অর্গানাইজ করতে হয়। আসলে এই রূপান্তরিত হাতিরঝিল ঢাকাবাসীর জীবনে একটা বিরাট স্বস্তির জায়গা, এবং এটা তো আসলে একটু বড় পরিসরের আলোচনা, কিন্তু একটু ছোট পরিসরেও যদি আসি, হাতিরঝিল সংলগ্ন এলাকায়ও আপনার অনেকগুলো প্রকল্প রয়েছে, এবং বিশেষ করে আমি যদি বলি যে তেজগাঁয়ে অবস্থিত শান্তা ফোরাম, যেটা কিনা ঢাকার স্কাইলাইনে একটা নতুনত্বের সূচনা করেছিল, এবং অনেকগুলো কমপ্লিকেটেড অ্যাসপেক্ট এই প্রজেক্টের ক্ষেত্রেও ছিল। তো সেই বিষয়গুলো নিয়ে যদি একটু বলতেন। এটা একটা কমার্শিয়াল ডিস্ট্রিক্টের পার্ট, শান্তা ফোরাম, তেজগাঁ লিঙ্ক রোড, বিকামিং ওয়ান অফ দ্য মেজর বিজনেস ডিস্ট্রিক্ট। পৃথিবীর যে কোনো শহরে, আমার যতগুলি শহর ঘোরার সুযোগ হয়েছে, শহরের প্রাণই হচ্ছে ওপেন স্পেসেস। আমি বাড়িতে থাকি, কাজের জায়গায় যাই, তারপরে বাকি শহরটা আমার হলো শহরের জায়গা, শহরের আমার অস্তিত্বের জায়গা, এবং সেখানে ইন্টারেকশন হয়, ইন্টারেকশনের জায়গা। এই আরবান স্পেসের অভাব সারা ঢাকা শহরে এবং আমাদের ছোটোখাটো শহরগুলিতেও। আমি ওই সুযোগটা নেওয়ার চেষ্টা করলাম যে আই উইল ক্রিয়েট অ্যান আরবান ওপেন স্পেস ফর পিপল। এই কমপ্লেক্সটায় অ্যারাউন্ড 4-5,000 পিপলের একটা কাজের জায়গা, তাদের চাহিদা পূরণ করাই একটা বড় জিনিস। তার সাথে আমি যদি আশেপাশের সারাউন্ডিং এরিয়ার লোকজনকে স্পেস দিতে পারি, সেটা একটা টার্গেট ছিল। এই প্রজেক্টের মূল চাহিদার মধ্যে একটা ছিল অংশীদারিত্বের ডেভেলপমেন্ট। তো এই অংশীদারিত্বটা ল্যান্ড ওনার অ্যান্ড ডেভেলপারের অংশীদারিত্ব। আমি প্রথমেই চিন্তা করলাম যে একটা টাওয়ার না করে দুটো টাওয়ার করব। তাতে দুজনের আইডেন্টিটিও তৈরি হয়, অ্যাট দ্য সেম টাইম ওপেন স্পেসের ধারণা তৈরি হয়। শুধু তা না, একটা বড় বিল্ডিং ওই এলাকার জন্য আমার কাছে প্রপোর্শনেটলি সুইটেবল মনে হচ্ছিল না, আমাদের যে লেন্স ফ্যাব্রিক, আরবান ফ্যাব্রিক। তো আমি বরঞ্চ তৈরি করলাম একটা বড় বিল্ডিং না করে দুটো মাঝারি সাইজের বাড়ি করি। এইখান থেকে বিল্ডিং স্লিমার হলো, মোর পোরাস হলো, এবং ওপেন স্পেস তৈরি হলো। দুটো বিল্ডিং এমনভাবে বিন্যস্ত হবে যে দুটো মিলে একটা বিল্ডিং হবে। তখন আমি উপরে কানেক্ট করে দিলাম। ওইটার বিভিন্ন সুবিধা ছিল। একটা হলো ফায়ার সেফটির জন্য ওইটা মোর কার্যকর হবে, নগরবাসীর জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, যে একটা আরবান উইন্ডো আমি বলি এটাকে, যে একটা ভয়েড, বাড়ির একটা বিল্ডিংয়ের ভেতর দিয়ে ফাঁকা, এবং আই ক্যান সি স্কাই, আই ক্যান সি বার্ডস ফ্লাইং থ্রু দ্যাট ভয়েড, আই ক্যান সি লাইটস, তার শ্যাডো কাজ করতেছে, বাড়ির ভিতর দিয়ে লাইট আসতেছে। তো এটার আর্টিস্টিক এক্সপিরিয়েন্স ফ্রম সিটি পার্সপেক্টিভ। স্যার, আপনার দুটো প্রকল্পের সম্পর্কে কথা হলো, প্রথমত হাতিরঝিল এবং তারপর শান্তা ফোরাম, কিন্তু সামগ্রিকভাবে এই শহরে আপনার আরও অনেকগুলো কাজ রয়েছে। রেসিডেন্সিয়াল বিল্ডিং রয়েছে, বেশ কিছু কমার্শিয়াল প্রজেক্টও রয়েছে, কমিউনিটি বা কালচারাল প্রজেক্টও করেছেন, কিন্তু সামগ্রিকভাবে আমাদের যে স্থাপত্য চর্চা চলছে সেটি নিয়ে যদি আপনার মতামত বলতেন। বাংলাদেশে এখন স্থপতি অনেক সংখ্যায়, অনেকগুলো স্কুল, অনেক স্থপতি তৈরি হচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে আর্কিটেকচার এডুকেশন নিয়ে একটু ভাবার দরকার আছে। আর্কিটেক্টরা ট্রেন্ড হবে স্বাভাবিকভাবে, ওয়ার্ল্ড ওয়াইডই দেখেছি, ট্রেন্ড হবে যে বাড়িঘর কীভাবে তৈরি করতে হয়, এবং বাড়িঘরের শৈল্পিক দিকগুলি নিয়ে ট্রেন্ড হয়।
এটার সাথে শৈল্পিক দিকের সাথে আমরা যেটা বলি যে এটার কার্যকারিতা ফাংশন, এটার পরিবেশের সাথে কেমন সামঞ্জস্যপূর্ণ হচ্ছে, কনস্ট্রাকশন টেকনোলজি, ম্যাটেরিয়ালের ইউজ, এবং তার সাথে মিলে আমাদের যে অনুভূতির জায়গাগুলি নিয়ে কাজ করা, যেটাকে আমরা সেন্সুয়াল প্রজেক্ট বলি, এটার ফেনোমেনোলজিক্যাল সাইড, সবগুলি মিলে একটা স্থাপত্য। যেটা এখনও অ্যাবসেন্ট সেটা নিয়ে একটু কথা বলতে পারি। অ্যাবসেন্ট হলো আমরা যে যে স্থাপত্য চর্চা করছি, স্থাপত্য একটা বাড়ি ঘর, এগুলো কিন্তু একটা সেটেলমেন্ট বা বসতির ধারণার সাপেক্ষে তৈরি হওয়ার কথা। ওই জায়গায় গ্যাপ হয়ে যাইতেছে। আমাদের স্থাপত্য চর্চাগুলি ভেরি মাচ আইসোলেটেড হয়ে যেতেছে। এটা 10টা বাড়ি মিলে একটা বসতির ধারণা। এই জায়গার যে ওরিয়েন্টেশন, এই ওরিয়েন্টেশনটায় আর্কিটেকচার এডুকেশনে আসা দরকার এবং প্র্যাকটিসে আসা দরকার। আমরা জানি যে শহর পরিকল্পনা করেন নগরবিদ, আমরা আরবান প্ল্যানার, প্রফেশনাল হিসেবে আরবান প্ল্যানারেরই করার কথা, বিকজ তারা ট্রেন্ড টু ডু দ্যাট। তারা একটা শহর তৈরির ক্ষেত্রে অনেকগুলো ডাইমেনশনে তাদেরকে তৈরি করা হয়। এটার মূল ড্রাইভার্সগুলো কি? ইকোনমি আছে, পপুলেশন ডেন্সিটি আছে, পরিবেশ বিষয়গুলি আছে, ইকোলজিক্যাল সাস্টেনেবিলিটির বিষয় আছে, তার সাথে সোশ্যাল কালচারাল অনেকগুলো ডাইমেনশন আছে এবং ডিরেকশন তৈরি করতে পারে। কিন্তু শহর তৈরি করতে হবে আর্কিটেক্টকে। প্ল্যানাররা যখন এই দিক নির্দেশনা তৈরি করছে, আমারও ওই সার্টেন লেভেল নলেজ আন্ডারস্ট্যান্ডিং দরকার। আমার বুঝতে হবে একটা ভূখণ্ডের মাটির নিচে কি কি ঘটতেছে, মাটির যে মৃত্তিকার বিভিন্ন লেভেল, এটাতে কি ঘটে এবং তার উপরে কি ঘটছে। এখানে শুধু মানুষ আর ইকোনমি না, এটার সাথে জীববৈচিত্র্যের সবগুলি উপাদান যুক্ত। আমার যদি এগুলো কিন্তু আমাদের 5 ইয়ার কোর্সে সার্টেন লেভেল পড়ানো হয়, হ্যাঁ, বাট এইটার ভিতরে ঢোকা, দায়িত্ব ওটা তৈরি হওয়া। এখন প্ল্যানারদের জায়গায় কাজ করে, আর্কিটেক্টের জায়গায় কাজ করে। তো আমার কাছে মনে হয় শহর তৈরির ক্ষেত্রে যৌথভাবে কাজ করা দরকার। খালি আর্কিটেক্ট প্ল্যানার না, ইঞ্জিনিয়াররা আছে, ইনফ্রাস্ট্রাকচার ডিজাইনাররা আছে, এনভায়রনমেন্টালিস্টরা আছে, ইকোনমিস্টরা আছে। এই যে সবাই মিলে একসাথে কাজ করা, যৌথভাবে তৈরি করতে হয় শহর। এটা শহর একার তৈরি হওয়ার কাজ নাই। আপনি আজকের এই আলাপে যে বিষয়গুলো তুলে ধরলেন, শুধু স্থপতি কিংবা পরিকল্পনাবিদ নন, শহর ও নগর গঠনের সঙ্গে আরও যারা সংশ্লিষ্ট থাকেন তাদের সবার জন্যই কিন্তু একটি দিক নির্দেশনা হয়ে থাকবে। আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য এবং আপনার এই মূল্যবান বিষয়গুলো, মূল্যবান আলোচনা আমাদের সামনে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ স্যার। অশেষ ধন্যবাদ। আমাদের এই আয়োজন, আমি মনে করি সবাই মিলে, আমরা আইসোলেটেড না ফ্রম দ্য সোসাইটি। আমাদের আর্কিটেক্ট, প্ল্যানার, তাদের কাজ হচ্ছে সমাজের যে সাধারণ নাগরিক, তাদের যে নলেজ, তাদের যে এক্সপিরিয়েন্স, সেখান থেকে শিখে আমাদের যে এক্সপার্টিস, আমাদের যে রিসার্চ, আন্ডারস্ট্যান্ডিং, এটার মধ্যে একটা যোগসূত্র তৈরি করা। এর মাধ্যমে আমরা সবাই মিলে একটা সভ্যতার একটা জায়গায় নিয়ে যেতে পারবো বলে মনে করি। অনেক ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মূল আলোচনা। নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম। সে পর্যন্ত সঙ্গে থাকুন। পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস, নির্মাণ রসায়ন। পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম।
সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান প্রেস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট তপন কান্তি সরকার। কেমন আছেন? ভালো আছি। আপনার 15 বছরের বেশি এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সটা জুড়ে আসলে আপনি কোন ধরনের কাজ করেছেন এবং কোনটা আপনার কমফোর্ট জোন কাজের ক্ষেত্রে? 2009-এ বুয়েট থেকে পাশ করে বের হওয়ার পরে 5 বছর জব করেছি আমি, এবং 2014-তে আমি আমার নিজের ফার্ম 3 পয়েন্টস কনসালটেন্ট প্রতিষ্ঠা করি। এই 11 বছরে আমরা রেসিডেন্সিয়াল প্রজেক্ট সাথে পাশাপাশি কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, এমনকি রিলিজিয়াস প্রজেক্টসও আমরা করেছি। আপনার রিসেন্ট করা একটা কাজ, যেটা চিটাগং একটা বেশ নামকরা একটা মসজিদ, যেটা বাঁশখালীতে, এটা বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছে দেখলাম। এই প্রজেক্টটা করার ক্ষেত্রে আসলে ইমোশনাল কি ব্যাপারগুলো ছিল, বা যাদের জন্য প্রজেক্টটা ডিজাইন করেছেন সেই ক্ষেত্রে কি কি ব্যাপার আপনি মাথায় রেখেছিলেন? ভিজিট করার জন্য প্রথম আমরা যখন ওই গ্রামে যাই, তখন আসলে গিয়ে দেখেছি এখানে অলরেডি একটা সিঙ্গেল স্টোরি একটা মস্ক আছে, এবং সেটা প্রায় 35 বছরের পুরনো ছিল। তো আমাদের প্রথমে যে চিন্তাটা ছিল যে এই প্রজেক্টটা আমরা কোনোভাবেই এনক্লোজড করবো না বা ইন্ট্রোভার্ট কোনো প্রজেক্ট করব না, এই প্রজেক্টটা হবে নেচারের সাথে ওপেন। ফাউন্ডেশন থেকে শুরু করে যখন আমরা আসলে সুপারস্ট্রাকচার করেছি, প্রতিটা ক্ষেত্রে আমাদের মাথায় একটা বিষয় ছিল, সেটা হচ্ছে স্যালানিটির বিষয়টা, এটা কিভাবে আমি কন্ট্রোল করব। যে কারণে প্রতিটা স্টেজে আমরা অত্যন্ত যত্ন সহকারে অ্যান্টিসল্ট যে কেমিক্যাল, সেটা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ব্যবহারকে এনশিওর করেছি। তার পরবর্তীতে যখন আসলে পেইন্টের ব্যাপারটা আসছে, তখনও আমাদের মাথায় ছিল যে আসলে এখানে পেইন্টটা কী ধরনের হওয়া উচিত। সেখানে আমরা চেষ্টা করেছি আলটিমা প্রোটেক্ট শাইন যে পেইন্টটা আছে সেইটা এখানে ইউজ করার, এবং এটা বেশ যত্ন সহকারে এখানে এটা ব্যবহার করা হয়েছে। বেশ কতগুলো অ্যাওয়ার্ড এটা পেয়েছে। এটা আমাদের জন্য খুব আনন্দের এবং একটু গর্বেরও বিষয় যে আমাদের বাংলাদেশের যে হাইয়েস্ট অ্যাওয়ার্ড, যেটা আইবি অ্যাওয়ার্ড, এটা আমরা 2023-এ পেয়েছি। কিন্তু এছাড়াও আমাদের 2024-এ কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টস, যেটা আমরা সংক্ষেপে বলি সিএ অ্যাওয়ার্ড, ওটাতেও আমরা সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড পেয়েছি, এবং তারও আগে 2022-এ আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক স্বীকৃতি এই প্রজেক্টটি লাভ করেছে, এবং তার মধ্যে অন্যতম হচ্ছে অপেল অ্যাওয়ার্ড এবং আর্কিটেকচার মাস্টার প্রাইজ। এটা সত্যি বাংলাদেশের জন্য এবং বাংলাদেশি হিসাবে আমার প্রাউড ফিল হচ্ছে, একটা ইমোশনাল প্রজেক্ট এতগুলো অ্যাচিভমেন্ট করেছে। ওয়েট এরিয়া একটা জায়গা থাকে, যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে ওয়াশরুমের অপোজিটের ওয়াল, বা দেখা যাচ্ছে যে আমার বারান্দা থেকে যে ওয়ালটা আসতেছে সেখান থেকে দেখা যাচ্ছে ড্যাম বা পানি সবার আগে বিল্ডিংয়ের মধ্যে দেখা যায়। এই জায়গাটার জন্য সলিউশন, যেহেতু কেমিক্যালের কথা বললেনই, কোন ধরনের সলিউশন অ্যাকচুয়ালি আমরা সাজেস্ট করতে পারি? ওয়াশরুমের ক্ষেত্রে যদি স্পেসিফিকলি বলি, তাহলে আমরা যেটা চিন্তা করি যে সেখানে ওয়াটারপ্রুফ সলিউশন হিসাবে বা ড্যাম প্রুফ সলিউশন হিসাবে সিমেন্টেসিয়াস কোটিং নামে একটা প্রোডাক্ট আছে। সেই প্রোডাক্টটা কিন্তু একটা ভালো সলিউশন, এবং এটা এখন বেশ একটা মানে আপ টু ডেট সলিউশনই আমি বলবো, বা আপগ্রেডেশন হয়েছে এই যে যতগুলো প্রোডাক্ট এই ক্ষেত্রে আছে। এটা আমরা এখন অনেককে সাজেস্ট করছি যে এই প্রোডাক্টটা ব্যবহার করেন। বেসমেন্টের কথা চিন্তা করি, তখন আবার আমাদেরকে কিছু মেমব্রেন আমরা সাজেস্ট করি। এপিপি মেমব্রেন আছে বা এসবিএস আছে, বাট বেসমেন্টের ক্ষেত্রে আমরা বলবো আপনারা অবশ্যই এসবিএসটাকে আমরা প্রায়োরিটি দিই রাদার দেন এপিপি। রুফের ক্ষেত্রে তো ধরেন এখন অনেক ভার্সেটাইল কাজ হচ্ছে, রুফ গার্ডেন কিন্তু এখন অনেক পপুলার। রুফ গার্ডেনিংয়ের ক্ষেত্রে বেশ কিছু লেয়ারিং মেনটেন করতে হয়। সেটার ক্ষেত্রে ড্যাম ব্লক 2K নামে একটা প্রোডাক্ট আছে, সেটা ব্যবহার করা যেতে পারে, যেটা একাধারে ড্যাম প্রুফ এবং অ্যান্টিসল দুইটা কাজেই কিন্তু সে করে দিচ্ছে। ছাদটা আমাদের খুব কাছে, কিন্তু টপ ফ্লোরে যারা থাকে তারা আসলে খুব একটা আনন্দের সাথে থাকতে পারছে না। অনেক বেশি প্রবলেম তারা ফেস করে, যে অনেক বেশি গরম লাগছে। এই জায়গাটাতে আপনারা কি কোনো টেকনিক্যাল সলিউশন বলতে পারেন? আগে কি হতো, যেটা জল ছাদের একটা ব্যাপার ছিল, কিন্তু জল ছাদের বিষয়টা তো এখন খুব একটা প্রচলিত না, যেহেতু এখন নতুন নতুন অনেক টেকনোলজি আসছে। ড্যাম প্রুফ ফাইবার টেক এই প্রোডাক্টটা কিন্তু একাধারে আপনি মানে ছাদে যখন আপনি ইউজ করবেন, এটা আচ্ছা অনেকটা ইলাস্টিক প্রপার্টির মতো, কারণ যখন এটা হিট সে নেয়, বেশিরভাগ অংশটা কিন্তু সে রিফ্লেক্ট করে, যেখানে খুব অল্প পরিমাণেই কিন্তু আসলে এটা ভিতরে প্রবেশ করে। সেই কারণে কী হয়, যে ইমিডিয়েট যে নিচের ফ্লোরটা থাকে সেটা কিন্তু কম্পারেটিভলি কুল থাকে। আপনারা আসলে ইন্টেরিয়র কাজও করেন, রঙের খেলাটা কেমন হয়? ছোট জায়গাকে বড় করে দেখাতে গেলে কোন ধরনের রঙের সাজেশন, কি ধরনের সাজেশন আপনারা দিয়ে থাকেন? আর্কিটেক্ট হিসেবে আমার কাছে অবশ্যই একটা প্রায়োরিটির বিষয় হচ্ছে সানলাইট। তো আপনার বাসায় সানলাইটের উপর নির্ভর করে আমরা কালারের বিষয়টাকে এনশিওর করার চেষ্টা করি। পাশাপাশি এখন যেহেতু অনেক ধরনের লাইটিং সলিউশন আসছে আর্টিফিশিয়াল, সেসব ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে ক্লায়েন্টের পছন্দের কালারটা কি, সেটা যদি আমরা দেখি যে এই কালারটা আসলে ওই স্পেসিফিক রুমটার জন্য ফিজিবল কিংবা ধরেন ভালো লাগবে এবং তার রুমটাকে একটু বড় দেখাবে, খুব একটা কনজেস্টেড করবে না, সেই চেষ্টাগুলো আমরা করি এবং আসলে ট্রায়াল এরর করে দেখি আসলে কোন ধরনের প্রোডাক্টটা এখানে বেস্ট সুইট করবে।
থ্যাংক ইউ সো মাচ, আপনার এত ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিলেন। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আজকে আমরা ইন ডিটেইলে জানলাম আসলে অনেকগুলো ব্যাপার নিয়ে, ছাদের সলিউশন থেকে শুরু করে আমাদের ওয়াশরুমের জন্য বা নোনা প্রতিরোধী কী কী প্রোডাক্ট আমরা ইউজ করতে পারি এবং ইন্টেরিয়রের ক্ষেত্রে আমরা কোন কোন ধরনের রং কোন পজিশনে ইউজ করতে পারি। আশা রাখছি এই ডিসকাশনটা আপনাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন স্ক্রিনে দেখানো ইমেলের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গে থাকুন। Powered by Asian Paints.